বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। হিজবুল্লাহর 40 স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের। এদিকে যোদ্ধাদের দেখতে সুড়ঙ্গ থেকে বেরিয়ে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনহুয়ার। জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে তুরস্কের চ্যাপ্টারের খতম ঘোষণা করলেন এরদোগান। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। জানিয়ে দেব গাজায় রিজার্ভ ব্রিগেড মোতায়েন ইসরায়েলের। এদিকে ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছুই থাকবে না ঘোষণা ইরানের। জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুরস্কের। এবং সর্বশেষ জানাবো ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে আমেরিকা। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। ভিউয়ার্স, গাজায় মুসলিমদের আর কতভাবে নির্যাতন করলে বিশ্ববিবেক জাগ্রত হবে? গাজায় এ পর্যন্ত যা ঘটেছে বা ঘটে চলেছে তাতে করে মনে হচ্ছে বিশ্ববিবেকের মৃত্যু হয়েছে। জাগার আর কোনো সম্ভাবনা নেই। বিশ্বের কাছে বিবেক বলতে আসলেই কিছু নেই। এখন যা চলছে এ সবকিছুই ভণ্ডামি। আসল হলো স্বার্থ আর রাজনীতি। বিশ্ববিবেকের চিন্তা করার প্রয়োজন নেই, বরঞ্চ মধ্যপ্রাচ্যের আরব নেতাদের বিবেক আছে কি নেই তাই নিয়ে এখন প্রশ্ন করা যেতে পারে। একদা মজলুম ফিলিস্তিনিদের তুমি হেফাজত করো। গাজার মুসলিমদের আর কতভাবে যেভাবে খুশি সেভাবে হত্যা করলে লাশের ওপর দিয়ে বুলডোজার উঠিয়ে দিয়ে বিশ্ববিবেক জাগ্রত হবে? আর কত মুসলিমের রক্তে লেখা হবে গাজার ইতিহাস? 7ই অক্টোবরে হামাসের রকেট হামলার পর এতদিন ইসরায়েলি নৃশংসতা ছিল জীবিত গাজাবাসীর ওপরে তা অতিক্রম করেছে। তারা 4টি মৃতদেহ ও অ্যাম্বুলেন্সের ওপর দিয়ে বুলডোজার উঠিয়ে দিয়ে তা থেতলে দিয়েছে। বিভৎস ন্যাক্কারজনক এই ঘটনা ঘটেছে মুসলিমদের ঘরের ভিতরে চোখের সামনে। চারপাশে মুসলিম দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর, ইরান, ইরাক, কাতার, তুরস্ক সহ আরো কত দেশ। তারা কিভাবে এই নৃশংসতাকে সহ্য করছে তা নিয়ে প্রশ্ন জেগেছে বিশ্লেষকদের মধ্যে। রক্ষা নেই গাজাবাসী, তাদের ওপর অব্যাহতভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলের হায়না বাহিনী। 24 ঘন্টায় তারা আল শিফা হাসপাতালকে ঘিরে সেখানে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এরই চত্বরে ছিল কমপক্ষে 4টি মৃতদেহ, অ্যাম্বুলেন্স, তার ওপর দিয়ে বুলডোজার উঠিয়ে দিয়েছে ইসরায়েলি দানবরা। শুধু তাই নয়, তারা গাজার দক্ষিণে আল আমান এবং নাসের হাসপাতাল ঘিরে রাখে। তারা গাজার উত্তর অঞ্চলে জাতিসংঘের আর কোনো খাদ্যবাহী গাড়িবহর প্রবেশ করতে অনুমোদন দেবে না। অথচ গাজার উত্তর অঞ্চলে অবস্থানরত শতকরা 70% মানুষ চরম খাদ্য অভাবে ভুগছে। এর মধ্যে গাজার রক্তপাত বন্ধে মধ্যস্থতা প্রচেষ্টা নিয়ে চলছে দৃশ্যত অন্য এক লড়াই। আল জাজিরাকে হামাসের এক কর্মকর্তা বলেছেন তাদের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি মধ্যস্থতাকারীরা। ইসরায়েলের এই নৃশংসতা থেকে রক্ষা পেতে যেসব ফিলিস্তিন আশ্রয় নিয়েছেন আল শিফা হাসপাতালে, তারা সেখানকার ভয়াবহতা সম্পর্কে বর্ণনা দিয়েছেন। সেখানেই মৃতদেহের ওপর দিয়ে বুলডোজার ও সমরাস্ত্রবাহী গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। ওই হাসপাতালে আশ্রয় নেয়া কয়েক হাজার ফিলিস্তিনের অন্যতম জামিল আল আইয়ুবি তিনি দেখেছেন হাসপাতাল চত্বরে কিভাবে কমপক্ষে 4টি মৃতদেহের ওপর দিয়ে ইসরায়েলিরা ট্যাঙ্ক ও সশস্ত্র বুলডোজার উঠিয়ে দিয়েছে। ধ্বংস করা হয়েছে অ্যাম্বুলেন্স। হাসপাতালটি থেকে প্রায় 100 মিটার দূরে 5 তলা বিশিষ্ট ভবনে বসবাস করেন করিম আইমান হাতাত। বার্তা সংস্থা এপিকে তিনি বলেছেন বিস্ফোরণে তার ভবনটি কেঁপে ওঠে। এ কারণে কয়েকদিন ধরে রান্নাঘরে আত্মগোপনে করে আছেন। তিনি বলেন, সময় সময় ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ করা হয়, এর মাধ্যমে আমাদেরকে সন্তুষ্ট করা হয়। প্রত্যক্ষদর্শীরা দখল হয়ে যাওয়া এই হাসপাতালের ভিতরকার ভয়াবহ দৃশ্য শেয়ার করেছেন। তার মধ্যে 8 জনের একটি দলকে হত্যা করা হয়েছে। ইতিহাস বলছে ইসরায়েল জাতিসংঘ পরিকল্পনার বরাদ্দ ফিলিস্তিনের জন্য জায়গার অনেকটাই ইতিমধ্যে দখল করে নিয়েছে। এরপর যে সামান্য জমি পড়েছিল সেটা আবার ভাগ করে নিয়েছে মিশর ও জর্ডান। এভাবেই যুগের পর যুগ ধরে বারবার আলোচিত হচ্ছে ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রশ্ন। কিন্তু বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের দখলদারি মনোভাবের কারণে কোনো সমাধান হচ্ছে না, শুধু সহিংসতাই বাড়ছে। গাজার ধ্বংসস্তূপের ওপর বসে খেলনা পুতুল হাতে নিয়ে 2 বা 3 বছরের যে শিশুটি কাঁদছিল, যে শিশুটি বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছে, নিথর হয়ে ইসরায়েলি রকেট হামলার পরিবারের সবাইকে হারিয়ে পথের পাশে বসে হাউমাউ করে কাঁদছিল যে 2 ভাই বোন, তারা সবাই আমার আপনার সন্তান হতে পারত। রাজনীতি এত নিষ্ঠুর যে যুগের পর যুগ ধরে এই শিশুদের কান্না কারো হৃদয় গলাতে পারেনি।
কয়েক বছর আগে একটি ছবি আমরা সকলেই দেখেছি। 16 থেকে 17 বছরের এক তরুণকে 5 থেকে 6 জন ইসরায়েলি জওয়ান বুট দিয়ে গলা চেপে ধরে দাঁড়িয়ে আছে। ছবিগুলো দেখে বুকটা ফেটে যায়, ভেঙে যায়, আহত হই। ভিতরে ভিতরে প্রতিবাদ করি, কিন্তু জানি যে কিছুই হয় না। এরকম একই ছবি দেখে চলেছি যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান ও ইরাকে। এভাবেই পথের ধারে বসে কাঁদতে কাঁদতে অসংখ্য ফিলিস্তিনি শিশু ঝরে পড়ে। তাদের আর স্কুলে যাওয়া হয় না, বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্নও পূরণ হয় না, বাবা মায়ের পাশে শুয়ে গল্প শোনা হয় না। ফিলিস্তিনিদের মানবাধিকারের স্বীকৃতি দিতে হবে এবং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের মর্যাদা ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই এই যুদ্ধের সমাধান নিহিত। ভিউয়ার্স, এ বিষয়ে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়ে পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। হিজবুল্লাহর 40 স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। গাজায় আগ্রাসনের 200তম দিন বুধবার 24 এপ্রিল লেবাননের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহ অন্তত 40টি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী। গত বছরের 7ই অক্টোবর গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর সামরিক আগ্রাসনের জবাবে ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লাহ, যার জবাবে লেবাননে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেই থেকে উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এতে উভয় পক্ষেরই বহু হতাহত ও ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। গত সোমবার 22 এপ্রিল রাতে ইসরায়েলের উত্তরাঞ্চলের সামরিক ঘাঁটিতে বড় ধরনের রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এক বিবৃতিতে রকেট হামলার বিষয়টি নিশ্চিত করে গোষ্ঠীটি জানায়, তারা ইসরায়েলের আইন জেইটিম ঘাঁটিতে 91তম ডিভিশনের 3য় পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে কয়েক ডজন কাতিউষা রকেট ছুড়েছে। মূলত সম্প্রতি দক্ষিণ লেবাননে সিফা, ওদাইশাহ ও রাব তালাতিনে হামলা সহ লেবাননের দক্ষিণ অঞ্চলে বিভিন্ন গ্রাম ও বেসামরিক বাড়িঘরে চালানো ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এ হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, আইন জেইটিম অঞ্চলে লেবানন থেকে ছোড়া 35টি রকেট শনাক্ত করা হয়েছে। এতে এক নারী ও এক কিশোরী নিহত হয়, আহত হয় আরো 6 জন। জবাবে বুধবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর 40টি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ছোড়া রকেটগুলো সীমান্তের কাছে আইতা, আশাব, রামিয়া, জাবাল বালাত ও খালেড ওয়াদা নামে কয়েকটি গ্রামে হিজবুল্লাহর ব্যবহৃত গোদাম, অস্ত্রশস্ত্র ও অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। বুধবার 24 এপ্রিল গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন 200তম দিনে গড়ায়। এদিন উত্তর গাজায় বেইত লাহিয়া সহ পুরো উপত্যকা জুড়ে প্রচন্ড হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে নতুন করে অনেকেই হতাহত হয়েছেন। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34,262 জনে, আহত 77,229 জন। এদিকে গাজার সর্বদক্ষিণের শহর রাফাহতে বড় ধরনের অভিযান চালানোর সব প্রস্তুতি সেরে ফেলেছে ইসরায়েল। যে কোনো সময় অভিযান চালানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাফাহতে হামলা চালানো হলে সবচেয়ে বড় বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা, কারণ এই এলাকায় প্রায় 17 লাখ উদ্বাস্তু আটকা পড়েছেন, যারা ইসরায়েলি বোমা থেকে বাঁচতে উত্তর ও মধ্য গাজা থেকে পালিয়ে অপেক্ষাকৃত নিরাপদ রাফাহতে আশ্রয় নিয়েছিলেন। এদিকে গাজায় ইসরায়েলের আগ্রাসনের মধ্যে আরও একটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছে। বুধবার 24 এপ্রিল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ক্যারিবীয় অঞ্চলের দেশ জামাইকার পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় সূত্র আল জাজিরা। যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনহুয়ার। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের হামাসের নেতা ইয়াহিয়া সিনহুয়ার তার বাহিনীর সদস্যদের সাথে সাক্ষাৎ করতে সুড়ঙ্গ ছেড়ে ওপরে চলে এসেছিলেন বলে খবর পাওয়া গেছে। হামাসের একটি সিনিয়র সূত্র আল আরাবি আল জাদিদকে বুধবার এ তথ্য জানান। সূত্রটি জানায়, সিনহুয়ার সম্প্রতি প্রতিরোধ বাহিনী এবং দখলদার সেনাবাহিনীর মধ্যকার সংঘাতের স্থানগুলো পরিদর্শন করেছেন। তিনি সুড়ঙ্গে নয় বরং মাটির ওপরে আন্দোলনটির যোদ্ধাদের কয়েকজনের সাথে সাক্ষাৎ করেছেন। সূত্রটির দাবি করে সিনহুয়ার বাস্তবতা থেকে বিচ্ছিন্ন নন। তিনি বলেন, সুড়ঙ্গের ভেতরে সিনহুয়ার বিচ্ছিন্ন হয়ে আছেন বলে যে দাবি করা হয় তা আসলে নেতানিয়াহু এবং তার সংস্থাগুলোর কথা। তারা ইসরায়েলি রাস্তায় এবং তাদের মিত্রদের কাছে ঘোষণা করা তাদের লক্ষ্য হাসিলে ব্যর্থতা ঢাকা দিতে এসব কথা বলে থাকেন। হামাস সূত্রটি কোন যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে 40 জনের বদলে 40 অথবা 20 বন্দীকে মুক্তি দিতে হামাস আগ্রহী বলে যে খবর প্রকাশিত হয়েছে তিনি সেটাও অস্বীকার করেন। সূত্রটি জানায়, গাজায় আটক বন্দীদের ঠিক কতজন এখনো বেঁচে আছে তা নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব নয়।
তবে কয়েকটি মিডিয়ায় যে খবর প্রকাশিত হয়েছে সংখ্যাটি তার চেয়ে অনেক বেশি। সূত্রটি দাবি করে হামাসের হাতে প্রায় ৩০ জন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং শিনবেদ অফিসার আটক রয়েছে। এসব বন্দীকে অত্যন্ত সুরক্ষিত স্থানে রাখা হয়েছে। তারা আছে দখলদারদের হাত থেকে অনেক দূরে, কোনো পরিস্থিতিতেই তাদের কাছে যাওয়া সম্ভব নয়। হোস্টেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম জানিয়েছে হামাস নেতা সিনহুয়ারের সুড়ঙ্গ থেকে বের হয়ে আসার খবরটিকে তারা বিশ্বাসযোগ্য মনে করেছে। উল্লেখ্য, হামাসের অভিযানে আটকদের মুক্তির জন্য এই ফোরাম গঠিত হয়েছে। হোস্টেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম জানিয়েছে সিনহুয়ার ছবি দেখা যায় গাজায় রাস্তায় রাস্তায়, আর বন্দীরা বেসমেন্টে পড়ে আছে। এটা ইসরায়েলি ব্যর্থতারই ছবি। তবে সাবেক সিনিয়র শিনবেদ অফিসার মিকাহ কবি ইসরায়েলি মিডিয়া মারিবকে বলেন, তাত্ত্বিকভাবে এমনটা সম্ভব যে আইডিএফ এর বিশৃঙ্খল এবং গাজা উপত্যকা থেকে বেশিরভাগ ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের সুযোগ সিনহুয়া গ্রহণ করবেন। তিনি একে কাজে লাগিয়ে আরো মুক্তভাবে তার যোদ্ধাদের পরিচালিত করতে পারবেন। উল্লেখ্য, সিনহুয়ার যখন ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন তখন তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন মিকাহ কবি। তিনি জোর দিয়ে বলেন, সিনহুয়ারের সুড়ঙ্গ থেকে বের হওয়ার খবর মিডিয়ার বানানো কল্পকথার চেয়ে বেশি নয়। তারা জানে যে ইসরায়েলি বাহিনী রাফায় প্রবেশ করবে, ফলে তারা মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিভ্রান্ত করতে চাইবে। তারা আমাদের লক্ষ্য ভিন্ন দিকে চালিত করতে আগ্রহী। সূত্র জেরুজালেম পোস্ট। ইসরায়েলের সঙ্গে তুরস্কের চ্যাপ্টার সম্পূর্ণরূপে খতম বলেছে এরদোগান। তুরস্ক এখন থেকে আর ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক বজায় রাখবে না। সেই অধ্যায় পুরোপুরি শেষ, এমন ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। বুধবার ২৪ এপ্রিল আঙ্কারায় একটি সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তিনি। আঙ্কারায় জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার সেইনম্যানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুধু তার রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘায়িত করার জন্য ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছেন। এতে করে শুধু নিজের নাগরিকদের নয়, সমগ্র অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। গাজায় সংগঠিত নৃশংসতা ও গণহত্যা আড়াল করার ইসরায়েলি প্রচেষ্টা মেনে নেওয়া উচিত হবে না বলেও মন্তব্য করেন এরদোগান। এ সময় গাজার চলমান সংঘাত সম্পর্কে এরদোগান আরো বলেন, গাজায় নির্মমভাবে নারী ও শিশুদের হত্যা করছে ইসরায়েল। তিনি ঘোষণা দেন, গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য তার চেষ্টা অব্যাহত থাকবে এবং ফিলিস্তিনিদের কাছে যাতে পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে পারে সে চেষ্টাও চালিয়ে যাবে তার দেশ। ৭ই অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ৩৪,০০০-এর বেশি ফিলিস্তিন নিহত হয়েছেন গাজায়। হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার হিজবুল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলও হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর তথ্য জানিয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের উত্তর অঞ্চলে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে ইসরায়েলি স্থাপনা নিশানা করে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। হিজবুল্লাহর দাবি, সকালের দিকে কাতিউশাহ ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ফিলিস্তিনের সোমেরা নামের একটি এলাকায় ইসরায়েলের সামরিক স্থাপনা নিশানা করে ওই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদ এবং লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে এই হামলা করে হিজবুল্লাহ। পৃথক এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দখলকৃত ফিলিস্তিনের আল রাহিব নামে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে আজ সকালে 10টার দিকে হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, উত্তর ইসরায়েলের গালালির আভিভিম এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ভবন ধসে গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতি অনুসারে আইডিএফ বুধবার সকালে দক্ষিণ লেবাননের আইতা আর সাবের কাছে হিজবুল্লাহর 40টি স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে অস্ত্রের গুদাম, রকেট লঞ্চার এবং অন্যান্য সন্ত্রাসী অবকাঠামো রয়েছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গ্যালান্ট বুধবার আইডিএফ এর নর্দার্ন কমান্ডারকে বলেন, তারা দক্ষিণ লেবাননের হিজবুল্লাহর অর্ধেক কমান্ডারকে নির্মূল করতে সফল হয়েছে। সূত্র আল জাজিরা। এদিকে গাজায় রিজার্ভ ব্রিগেড মোতায়েন ইসরায়েলের সামরিক বাহিনী বুধবার জানিয়েছে, গাজা ভূখণ্ডে তারা 2টি রিজার্ভ ব্রিগেড ডিভিশন মোতায়েন করেছে। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় স্থল আগ্রাসনের প্রস্তুতি শুরু করেছে তারা। সামরিক বাহিনী থেকে বলা হয়েছে, ব্রিগেডগুলো প্রতিরক্ষামূলক এবং কৌশলগত মিশন পরিচালনা করবে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। হামাসকে নির্মূল করার লক্ষ্য অর্জনে রাফায় অভিযান শুরু জরুরি বলে জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং অন্যরা স্থল আক্রমণ
সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে রাফায় মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে এই আক্রমণ। ইসরায়েলের আদর্শে অন্যান্য জায়গা থেকে সরিয়ে দেওয়ার এবং লড়াইয়ের জায়গা থেকে পালিয়ে গাজার অর্ধেকের বেশি লোকজন এখানে আশ্রয় নিয়েছে। বুধবার ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো গত একদিনে গাজায় 50টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে সামরিক বাহিনী জানায়। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ঘাঁটিগুলোতেও ইসরায়েল হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের ধারাবাহিক ধারা অনুসরণের অভিযোগ। ইসরায়েলি সেনাবাহিনীর 2023 সালের 15 নভেম্বর প্রকাশিত এই হ্যান্ড আউট ছবিতে গাজা সিটির আল শিফা হাসপাতালে সামরিক অভিযানের সময় সেনাদের দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন যেদিন ইসরায়েলকে $2600 কোটি যুদ্ধকালীন সহায়তা প্রদানের প্যাকেজ স্বাক্ষর করেছেন, ওই দিন যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তাদের একটি অনানুষ্ঠানিক প্যানেল ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র স্থানান্তর স্থগিত করার আহ্বান জানান। তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের ধারাবাহিক প্লান্টন এর অভিযোগ করেছেন। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ইন্ডিপেন্ডেন্ট টাস্ক ফোর্স অন দ্য অ্যাপ্লিকেশন অব ন্যাশনাল সিকিউরিটি মোমেন্টাম 20 NSM 20 প্রধানমন্ত্রী বেজন্মা নেতানিয়াহু সরকারের এই আশ্বাস নিয়ে সন্দেহ প্রকাশ করেছে, যেখানে তারা বলেছেন ইসরায়েল যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক আইন মেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করছে। ফেব্রুয়ারিতে বাইডেনের জারি করা NSM 20 মেমোতে এই আশ্বাস দেওয়া হয়েছিল। ইসরায়েলের যুদ্ধ পরিচালনার সোচ্চার সমালোচক আছে এমন এই ভলান্টিয়ার গোষ্ঠী বলেছে তারা আল মাঘারজি শরণার্থী শিবির এবং জাবালিয়া শরণার্থী শিবিরে আইডিএফ এর বিমান হামলা সহ হাজার হাজার ঘটনার প্রতিবেদন পর্যালোচনা করেছে। এই দুই হামলায় যথাযথ 68 এবং 39 জন নিহত হয়েছিল। গাজার মধ্য অঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট ভবনে আইডিএফ এর হামলায় 54 শিশু সহ কমপক্ষে 106 জন বেসামরিক মানুষ নিহত হওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উপসংহারে গ্রুপটি লিখেছে আইডিএফ এর বেআইনি হামলায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং গাজার জনগণকে মানবিক সহায়তা প্রদানের ওপর বিধিনিষেধ আরোপ সহ মানবিক আইন লঙ্ঘন করা হয়েছে। সূত্র ভয়েস অব আমেরিকা। ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছুই থাকবে না বলেছে রাইসি। ইরানের ওপরে ফের কোনো হামলা হলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেন ইসরায়েল যদি ইরানের ওপর হামলা চালালে ইসরায়েলের পরিণতি ভয়াবহ হবে। পাকিস্তান সফরের শেষ দিনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে তিনি এমন হুঁশিয়ারি দেন। রাইসি বলেন যদি ইসরায়েল আবারও ইরানে হামলা করে তাহলে ইসরায়েল আর থাকবে না। আন্তর্জাতিক গণমাধ্যম CNN এর এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায়। CNN এর প্রতিবেদন জানায় ইসরায়েলকে হুমকি দিয়ে ইরানি প্রেসিডেন্ট আরো বলেছেন যদি ইসরায়েল আবার ভুল করে এবং পবিত্র ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে তাহলে পরিস্থিতি ভিন্ন হবে। এদিকে ইরানের বিশাল হামলার জবাবে ইস্পাহানে ছোট্ট আকারে হামলা চালায় ইসরায়েল। তবে উত্তেজনা থামিয়ে দিতে বিষয়টি চেপে যায় ইরান। তবে আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি ইসরায়েলও। সূত্র ইরনা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুরস্কের। মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলে তুরস্ক জানিয়েছে ওয়াশিংটনের বার্ষিক প্রতিবেদনে গাজায় ইসরায়েলি ভয়াবহ হামলার প্রকৃত চিত্র উঠে আসেনি। এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজায় চলমান নৃশংস হামলার চিত্র মার্কিন প্রতিবেদনে উঠে না আসায় উদ্বেগ প্রকাশ করে। বলা হয়েছে মার্কিন প্রতিবেদনটি রাজনৈতিকভাবে প্রভাবিত ও প্রকৃত ঘটনা থেকে অনেক দূরে। মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি পরিহারেরও আহ্বান জানানো হয়েছে। যদিও এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজা ইস্যুতে দ্বিমুখী নীতির অভিযোগ অস্বীকার করেন। এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করেছে পাকিস্তান। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA চূড়ান্তকরণ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে সহায়তা বৃদ্ধি সহ নিয়মিত উচ্চ পর্যায়ে বৈঠকের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ ও তেহরান। ইরানি প্রেসিডেন্টের 3 দিনের পাকিস্তান সফর শেষে বুধবার 24 এপ্রিল এক যৌথ বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাকিস্তান সফরকালে দুই দেশের মধ্যে সম্পর্ক বাণিজ্য বৃদ্ধি সংক্রান্ত 8টি চুক্তি সই হয়েছে। তবে ইরানের সঙ্গে পাকিস্তানের এমন উচ্চ সম্পর্ক ভালোভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি সই করায় পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে তারা। সূত্র আল জাজিরা। ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে আমেরিকা। ইউক্রেনে গোপনে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীর বিরুদ্ধে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহারেরও শুরু করেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয় অস্ত্রগুলো গত মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের $300 মিলিয়ন সহায়তা প্যাকেজের অংশ ছিল, যা চলতি মাসে কিয়েভকে পৌঁছেছে। মার্কিন মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয় অধিকৃত ক্রিমিয়ার রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ইতিমধ্যে অন্তত
একবার ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনীয় বাহিনী। বুধবার ইউক্রেনের জন্য আরও $61 বিলিয়ন নতুন সহায়তা প্যাকেজ স্বাক্ষর করেছেন বাইডেন। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ATACMS এর মধ্যপাল্লার সংস্করণ সরবরাহ করেছিল। সে সময় আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছিল। তবে গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট বাইডেন ইঙ্গিত দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা 300 কিলোমিটার অর্থাৎ 186 মাইল পর্যন্ত দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম পাঠাতে পারে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, আমি নিশ্চিত করতে পারি যে মার্কিন প্রেসিডেন্টের সরকারি নির্দেশে ইউক্রেনকে দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র প্রদান করা হয়েছে। ইউক্রেনের অপারেশনাল নিরাপত্তা বজায় রাখার জন্য তাদের অনুরোধে বিষয়টি এটি আগে ঘোষণা করা হয়নি বলে জানান তিনি।